রাতের ভয়, ভয় যেখানে জীবন্ত। তো আজকেও আমরা শুরু করব আপনাদের পাঠানো মেল দিয়ে। আমি জানি যে আপনাদের মধ্যে বেশিরভাগ যারা ইমেল করে থাকেন তারা সবাই চান যে স্টুডিওতে এসে উপস্থিত থেকে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার জন্য। তারপরেও নানা ব্যস্ততার কারণে, ঢাকার বাইরে হবার কারণে এবং বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে স্টুডিওতে এসে সেই ঘটনাগুলো শেয়ার করার মতো অপশন থাকে না। বাট যে ঘটনাগুলো আমাদের খুব বেশি ভালো লেগে যায় এবং আমরা খুব চাই যে আপনারা স্টুডিওতে এসে আসলে আরো বেশি ভালো হতো, তারপরেও এই ঘটনাটা না শেয়ার করলেই না, এরকম ঘটনাগুলো আমরা পড়ে শোনাই। চেষ্টা করব যে আপনাদেরকে আরো বেশি করে স্টুডিওতে নিয়ে আসার ব্যবস্থা করার এবং চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে আপনাদের ঘটনাগুলো সরাসরি সংগ্রহ করার। এনিওয়েজ, আমাকে একজন ঘটনাটা পাঠিয়েছেন তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো 100 বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত 2টো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটত। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনে ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাবার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করে। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি।
এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজোরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ আনিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরে। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়ত। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীলাভ আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সেলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো।
কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে। ভাগ্য ভালো বলতে হবে, ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি। কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান, সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। অসাধারণ একটি ঘটনা, আমার খুবই ভালো লেগেছে। এবং আপনারাও যারা এই ধরনের ঘটনা আমাদের পাঠাতে চান তাদেরকে ইমেল অ্যাড্রেসটি জানিয়ে দিই, bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@radioforti.fm, radiofurti.fm। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস সহ আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আমাদের ঘটনা পাঠাতে পারেন। এবং অবশ্যই আপনি স্টুডিওতে এসে সেই ঘটনা শেয়ার করতে চান কিনা, নাকি আপনি চান যে আমি আপনার ঘটনাটা পড়ে শোনাই, সেটা অবশ্যই লিখে জানাবেন। এবং সেই সাথে আপনি অবশ্যই আমাকে জানাবেন যে আপনার পক্ষে খুব ভালো হয় যদি আপনি যদি পারেন স্টুডিওতে এসে ঘটনাটা শেয়ার করতে, সেটা একদম ফার্স্ট প্রায়োরিটি। এবং সেই সাথে আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনার সেরা ঘটনাগুলো। আচ্ছা, আমাকে অনেক SMS করেছেন অনেকে। আনোয়ার এবং আফরিন লিখেছেন খুলনা থেকে। রাসেল ভাই, উই লাভ ইউ অ্যান্ড ভূত এফএম, থ্যাংক ইউ সো মাচ। খুলনা থেকে আমাকে পরশ SMS করেছেন এবং তিনি এবং তার কাজিন শিমুল, সাদিক, সাম্য, অর্ণব, এদের নিয়ে তিনি ভূত এফএম এনজয় করছেন। এছাড়া আমাকে কাচ্চা ভূত SMS করেছেন বনশ্রী থেকে। এবং আমাদেরকে তিনি লিখেছেন যে এয়ারটেলের স্কেরি রিংটোনটি তিনি পাবেন কিনা, আমি একটু পরে সেটা জানিয়ে দেবো। জাকারিয়া, হোস্টেলে রুমমেট লাইট অফ করে ভূত এফএম শোনার জন্য রেডি হচ্ছি, আশা করি আজকে উপভোগ করব। হ্যাঁ, ডেফিনেটলি উপভোগ করবেন আশা করব। তন্ময় লিখেছেন যে এনজয় করছি আজকের শো, থ্যাংক ইউ সো মাচ। সুজা আমাকে SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাকে মাকসুদুর, ভূত এফএম সম্পর্কে লিখেছেন তিনি। এবং এছাড়াও আমাকে খুলনা থেকে আবারও পরশ SMS করেছেন। নূর SMS করেছেন আমাকে রিফা, SMS করেছেন আমাকে তাজুল, SMS করেছেন নিলয়, আজফার, দ্য বস গাজীপুর থেকে। এই সহ আরো অনেকে যারা এখনো SMS পাঠাতে চান এবং SMS পাঠাতে পারছেন না, তাদেরকে বলবো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। বছরের প্রথম ভূত এফএমে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে যারা আমাদের গেস্ট রয়েছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আর সেই সাথে আমাদের গেস্ট যারা এখানে উপস্থিত আছেন, যারা অনেক কষ্ট করে স্টুডিওতে আসেন এবং ঘটনা শেয়ার করতে চান আপনাদের সাথে, সেরকম একজন গেস্টের কাছে আমরা যাব এবং তার ঘটনা শুনবো। কি নাম আপনার? হ্যালো লিসেনার্স, আমি রোহান বলছি। বছরের প্রথম ভূত এফএমে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাসেল ভাই, আমি একটু প্রথমে হ্যালো বলতে চাচ্ছি। আমার মা শুনছেন, হ্যালো মা। আমার ছোট বোন রাইসা, তাকে অনেক শুভেচ্ছা আমাকে শোনার জন্য। আমার কাজিন শামিম, তোমাকেও হ্যালো বলছি। আর আমার একটা ছোট্ট ভাই আছে, তাসনিম তুনার নাম, সে আপনার
ভূতে প্রেমের অনেক ফ্যান। একটু আপনি রাসেল ভাই একটু হাই বলে দেন। ওকে, হ্যালো। আচ্ছা, আমি শুনেছি আপনার কথা। থ্যাংক ইউ তারপরেও আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ঘটনায় চলে যাই। আচ্ছা, আমি যে প্রথমে যে ঘটনাটা বলবো সেটা আমি শুনেছি আমার কাজিনের কাছ থেকে। এটা আমার এক আঙ্কেলের সাথে ঘটে যাওয়া ঘটনা, যেটা ছিল একটা ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত একটা ঘটনা। সেটা হচ্ছে এরকমের যে একবার ওনাদের বাড়ির পাশে একটা লোক ওনাকে এসে বলল যে আমি এক জায়গায় যাব যেখানে একটা বাচ্চা মারা গিয়েছে, ওইখানে একটা ওকে দাফন কাফন করার একটা ব্যবস্থা করা হয়েছে, এই জন্য তুমি কি আমার সাথে যাবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ যাওয়া যায়। তারপরে দুজনে মিলে ওরা গেল, ওখানে গিয়ে দেখলো যে একটা বাচ্চাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে, যে মারা গিয়েছে অ্যাটলিস্ট 15 দিন আগে। তো বাচ্চাটার বয়স ছিল হচ্ছে আপনার 15 কি 16 দিন বয়সের একটা বাচ্চা। তো সে মারা গিয়েছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে, কিন্তু বাড়ির লোকজন ঘুণা করেও বুঝতে পারেনি যে বাচ্চাটা আসলে মারা গিয়েছে। এটা কেন, মানে কেন মনে হয়েছে যে মারা যায় না? কারণটা হচ্ছে যে ওই বাচ্চাটা মাঝে মধ্যে নড়ে চড়ে উঠতো এবং হাত জাগাতো বা কাশি দিত বা কথা বলে উঠতো। তো এই কারণে বাড়ির লোকজন মনে করছে যে সে অসুস্থ। এর মধ্যে কি ডাক্তার না, এর মধ্যে ডাক্তার দেখেনি, কারণ শীতের সময় ছিল হয়তো, বা তারা মনে করছে শীতের জন্য বাচ্চাটা খুব মানে শীত প্রবণের কারণে সে হয়তো বেশি নাড়াচাড়া করছে না। পরে একজন দেখে বললো যে বাচ্চাটা তো মারা গেছে, তোমরা একে এখনো কিসের জন্য দাফন কাফন করতেছো না, এটা তো উচিত। তারপরে তারা এক হুজুরের কাছে গেল যে এই সংক্রান্ত ব্যাপারে ডিল করতো আর কি। তো সে হুজুর দেখে ডিক্লেয়ার করলো যে বাচ্চাটা মারা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা হোক। তো বাড়ির লোকজন বলছে না, সে তো মারা যায়নি। তখন বলছে দেখেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা এই বাচ্চাটার দাফনটা তাড়াতাড়ি সারেন। আচ্ছা। তো সার্টেন টাইমে হুজুরকে খুব জোরাজোরি করার পরে বলতেছে দেখেন, আমি আপনাদের একটা প্রমাণ দেখাইতে পারি, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরে আপনারা যখন এত করে বলতেছেন আমি এটা বলবো আর কি আপনাদের। তো বললো যে আপনি একটা লাঠি আনেন 1 ফুট বা একটু বড় এর চেয়ে। তো লাঠিটা আনার পরে সে বাচ্চাটাকে মাটিতে শুয়ে একটা সার্কেল এঁকে দিয়ে বাচ্চাটাকে গায়ে একটা হালকা আঘাত করলো। আঘাত করার পরে বাচ্চাটা উঠে বসলো। উঠে বসার পরে সেই লোকটা জিজ্ঞেস করতেছে তুমি এখনো কিসের জন্য এই বাচ্চাটা পজেস করে আসছো, তুমি বাচ্চাটার মধ্যে আসছো কেন? তখন সে ওই ভাঙা ভাঙা গলা একেবারে চিকন কণ্ঠে বাচ্চাদের মতো সে বলতেছে যে আমি কোথাও জায়গা পাচ্ছিলাম না, ওকে আমার দেখে ভালো লাগছে, আমি এই জন্য ওর বডিতে আসছি। তারপরে বলছে এটা উচিত হয়নি তোমার, সে একটা ছোট বাচ্চা, এত ছোট বাচ্চার ভিতর কেন তুমি আসলা? তখন সে বলতেছে যে না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন সে হুজুর বলতেছে না, তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেওয়ার জন্য তোমার কি কি, যদি ভালো ভালো ছেড়ে দাও তা তো বেটার, না হলে আমি কিন্তু অন্য ওয়েতে যাব। এরকম বলার পরে সে বাচ্চাটা, মানে সে ওই মরা বাচ্চার মধ্যে যে আপনার পজেস ছিল, সে বলতেছে যে না, আমি যাব না। তারপর তাকে অনেক মার দেওয়া হলো, যেটা যখন পিটুনি দেওয়া হলো, পিটুনি দেওয়ার পরে সে বলতেছে ওকে আমি যাব। এবং তখন ওই হুজুরটা করলো কি কিছু মন্ত্রতন্ত্র পড়ে ওই বাচ্চাটার গায়ে ফু দিল, এবং সে বাচ্চাটা উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে। আচ্ছা। অ্যাটলিস্ট হুজুর বলল কি ওই বাচ্চাটার হাতে সেই লাঠিটা ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে সে বাচ্চাটা ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়ালো, এবং বুঝতেই পারছেন 15-16 দিনের একটা বাচ্চা, এটা স্টিল দাঁড়িয়ে থাকা তার জন্য খুব মানে একেবারে লড়বড়ে অবস্থা আর কি, পড়ে যায় এরকম। মানে এই সময়ের বাচ্চা বা এতটুকু বাচ্চা দাঁড়াতে পারারই কথাই না আর কি। তারপরে সে আবার কথাও বলতেছে চিকুন স্বরে, স্পষ্ট, যেটা অনেকটা ওই মানে খুবই চিকুন স্বরে একটা, এটা তার কণ্ঠ না সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা। তারপরে সে হুজুর তাকে সূরা টুরা পড়ে একটা ফু দেওয়ার পরে সে বলতেছে আমার গা জ্বালা পোড়া করতেছে, আমি চলে যাব। আচ্ছা, আমি চলে যাচ্ছি। তখন হুজুর সে বলতেছে আমি যাওয়ার জন্য কিছু নিব। তখন হুজুর বলল যে কি নিবা তুমি? তখন সে বলছে আমাকে একটা ছাগল অথবা মুরগি কিছু দিতে হবে। তো হুজুর বলছে দেখো, এদের আর্থিক সচ্ছলতা তো বেশি না, ছাগল দিতে পারবে না, এদের একটা মুরগি তুমি নাও। তা বলছে আচ্ছা, মুরগি এনে দেন। তারপর একটা মুরগি এনে দেওয়ার পরে সে একটা ডেস্টিনেশন দেখা দিল যে অতটা দূরে মুরগিটা রাখতে হবে, এবং আমাকে জায়গা করে দেন, আমি বাচ্চাটার শরীর থেকে চলে যাব। তারপরে হুজুর বলল আচ্ছা ঠিক আছে। তারপরে হুজুর তার নিয়মিত যে কার্যক্রম করে টোরে, তারপরে জায়গাটা বা পজেস যে ছিল ওকে যাওয়ার জন্য একটা ওয়ে করে দিল। তারপরে যেই বললো যাও, সেই বাচ্চাটা, ওইটুকু বাচ্চা সেই লাঠি হাতে প্রায় 20-25 ফিট দৌড়িয়ে চলে গেল। সার্টেন টাইম পরে সে ডিগবাজি খেয়ে একেবারে মাটিতে পড়ে গেল, আর সেই মুরগিটা সহ সেই জিনিসটা উধাও হয়ে গেল।
তারপরে যা হওয়ার চলে গেল, সবাই খুব কান্নাকাটি করতেছে এবং বাচ্চাটাকে নিয়ে গেল দাফন কাফনের জন্য। আচ্ছা, এতটুকুই ছিল প্রথমের গল্পটা। পরে আমরা আসতে এবং তার মানে বোঝা গেল যে পুরো জিনিসটা মানে একটা বাচ্চা মারা যাবার সময় বা মারা যাবার আগে বা মারা যাবার পরে যে কোনো একটা সময় পজেসড হয়েছিল সে। হ্যাঁ। আচ্ছা, এবং এই ঘটনাটা খুবই অদ্ভুত, এরকম ঘটনা আমি এর আগে কোনোদিন শুনিনি। এবং এটা কোথাকার ঘটনা? এটা হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট বরিশাল একটা গ্রাম, আমি নামটা বলতেছি না। আচ্ছা, ওকে, ফাইন। আমরা একটা দারুণ ঘটনা শুনলাম এবং এর মাঝখানে জানিয়ে দিই আপনাদের সবাইকে যে আপনি কিন্তু আজকে শোটা যদি মিস করেন তাহলে আপনি আবারও শুনতে পারবেন। 4040 নাম্বার ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22 ফ্রম এনি এয়ারটেল কানেকশন টু লিসন দ্য শো ওয়ান্স মোর। আর এছাড়াও নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত এফএম টিউন অ্যাজ দেয়ার কলার টিউনস, মানে যেটা বাজছে মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং এটা অ্যাক্টিভেট করা যাবে বাই সেন্ডিং SMS। এবং SMS পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশন যান, সেখানে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে, মানে সিটি মানে CT এটা দিয়ে স্পেস দিয়ে তারপরে আপনাকে সেই কোডটা বসিয়ে দিতে হবে, হুইচ ইজ 92125 এবং এটা পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার কলার টিউন এবং মাই টিউনে এটা সেট হয়ে গেছে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি এর মধ্যে আরো বেশ কিছু SMS চলে এসছে। আমাকে রূপ সুনামগঞ্জ থেকে লিখেছেন যে আমি একজন, তিনি ভূত এফএম শুনছেন এই মুহূর্তে, সেটাই বলছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন টিপু, তনি, ডক্টর জোহা হল BL কলেজ থেকে এবং আমাদেরকে SMS করেছেন জয়া সিলেট থেকে। কনকনে শীতে বসে আছেন এবং গরম গরম ভূতের গল্প শুনছেন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস। তানভীর লিখেছেন কিশোরগঞ্জ থেকে যে 7 মাস ধরে তিনি ভূত এফএম শুনছেন এবং এটা তার প্রথম SMS। আর প্রথম SMSটা আমি পড়ে ফেললাম, বাহ কি সৌভাগ্য আপনার এবং আমার। নাইম কাফরুল লিখেছেন ভাইয়া বছরের প্রথম ভূত এফএম, আশা করি মানে সারা বছর এনজয় করবো। হ্যাঁ, সেটাই, বছরের শুরুর ভূত এফএমটা আমরা ভালো করার চেষ্টা করছি অনেক বেশি। আর সব আমরা প্রত্যেকবার যেটা চেষ্টা করি আসলে মানে এটা আসলে ইট ডিপেন্ডস অন ইউ, কারণ আপনারাই ঘটনাগুলো পাঠান, কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই চেষ্টা থাকে যে আগের এপিসোডের চাইতে নেক্সট এপিসোডটা আরো বেশি ভালো করার। মানে একটা এপিসোড ভালো হয়েছে বলে পরের এপিসোডটা খারাপ হবে এরকম তো কোনো সময় ইচ্ছাই নেই। সুতরাং আমরা ওই জন্যই বারবার করে বলি যে আপনারা বেশি বেশি করে আপনাদের ঘটনাগুলো পাঠান এবং আসলেই মানে নিশ্চিত না হয়ে মন গড়া কোনো কিছু পাঠাবেন না প্লিজ। আর যে ঘটনাটা আসলে আপনাকে কেউ, আমি জানি যে কোন ঘটনাগুলো সিলেক্টেড হয়, অনেকেই মন খারাপ থাকে যে আমি এত ঘটনা পাঠাচ্ছি কেন ঘটনা সিলেক্টেড হচ্ছে না। একই ঘটনা বারবার পাঠানোর দরকার নেই। আর যদি বলেন যে কোন ধরনের ঘটনাগুলো সিলেক্টেড হয়, আপনাকে যদি আপনার পাঠানো ঘটনাটা যদি কেউ আপনাকে শোনাতো তাহলে যদি আপনার শুনে সেটা ভালো লাগতো তাহলে বুঝবেন সেটা ভালো ঘটনা। আর অন্য কেউ যদি আপনাকে সে আপনার ঘটনাটা শোনাতো, আপনার যদি বিরক্ত লাগে তাহলে বুঝবেন যে ঘটনাটা ভালো ঘটনা নয়। এভাবে কিন্তু আপনি আপনার নিজের ঘটনাটাকেও জাজ করতে পারেন। যাই হোক, অনেক পরামর্শ দিয়ে ফেললাম, পরামর্শ কারোরই পছন্দ নয় আসলে। আমাকে জামান SMS করেছেন এবং আমাদেরকে লিখেছেন দ্য বস গৌরীপুর ময়মনসিং থেকে, আজকের শোটা অসম লাগছে তার কাছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদেরকে ঐশী লিখেছেন যে রাসেল ভাইয়া এই কাহিনীটা অনেক ভয়ঙ্কর, থ্যাংক ইউ। সাদ্দাম লিখেছেন ভাই আমি ভূত এফএম শুনছি 1 বছর ধরে এবং আমাদেরকে SMS করেছেন রনি এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন নিক্সন ফ্রম সিলেট, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। এবং তিনি বলছেন আজকের ঘটনাগুলো অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকুন, আরো দারুণ সব ঘটনা উপহার দিতে পারবো আশা করছি। তানজিলা আমাদের লিখেছেন খালিশপুর থেকে যে ভাইয়া একা শুনছি খুব ভয় লাগছে কিন্তু মজাও পাচ্ছেন নিশ্চয়ই। তারেক লিখেছেন রাজশাহী ইউনিভার্সিটি থেকে দারুণ হচ্ছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। মাহবুব লিখেছেন যে আজকের ইমেলটা খুব ভালো ছিল, হ্যাঁ আমারও চমৎকার লেগেছে এবং আরো কিছু ইমেল রয়েছে, সেই ইমেলগুলো আশা করি ভালো লাগবে। সৈকত লিখেছেন যে তিনি এনজয় করছেন, খুব ভয় লাগছে তার এবং তিনি বলছেন যে আজকের অল স্টোরি সেগুলো সব রকিং লাগছে তার কাছে খুব। আর চিরং থেকে আমাদের লিখেছেন জান্নাত অ্যান্ড আফরোজা, ভূত এফএম শুনতে মজা লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ। আমি আপনার পক্ষ থেকে আরো একবার মাসুমকে থ্যাঙ্কস জানাচ্ছি সেজন্য, কারণ পুরো কাজটাই করছে মাসুম। আর আমরা কি একটা ছোট ব্রেকে যাব? এখন একটা ছোট ব্রেকে যাবো। আচ্ছা, ছোট ব্রেকে না গিয়ে আমরা একটা ঘটনায় চলে যাই বরং, সবাই খুব খুশি হলো। এবং হ্যাঁ, আপনি ওইখানে চলে আসেন এবং আপনার নামটা বলবেন প্লিজ। হ্যালো লিসেনার, আমি মিজান খিলগাঁও মেরাদিয়া থেকে আসছি। তো প্রথমেই আদর, তোমার জন্য শুভকামনা। পাবেল পাপড়ি, তোমাদের জন্য শুভকামনা রইল।
তো আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের ফ্যামিলিতে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। আচ্ছা। তো তখন 1989 সাল ছিল। আমরা যে এলাকাটাতে থাকতাম ওই এলাকাটা ছিল নিচু এলাকা, যে বর্ষার সিজনে ওইখানে পানি জমতো, আর শুকনোর সিজনে এখানে ধান চাষ করতো। আচ্ছা। তো শুকনোর সিজন ছিল তখন, আর আমরা যে ঘরটাতে থাকতাম তার পাশেই ছিল, একেবারে কাছেই ছিল একটা বড় পুকুর। পুকুরটা প্রায় 1-1.5 বিঘা জমি নিয়ে ছিল। তো ওই পুকুরটার মাটি কেটে উঁচা জায়গা করছে, উঁচা জায়গাতে আমাদের ঘরটা ছিল। আচ্ছা। তো আমরা যে ঘরে থাকতাম আমার মা প্রায় ওইখানে রাত্রে ঘুম থেকে উঠতো। তো একদিন ঘুম থেকে ওঠার পরে দেখে কি ওই পুকুরটার একেবারে এক কোনায় একটা ধান সিদ্ধ করার পাত্র ভেসে আছে। তো ওটার ভিতর কিছু একটা আছে। তো আমার আম্মু ওটা বুঝতে পারতেছিল না। তো আম্মু কিছু মনে না করে আবার ঘরে চলে গেল। দ্বিতীয় দিন আবার একবার বাইরে উঠছে, বাইরে ওঠার পরে ঘরে যাবে, ঠিক তখনও দেখে কি ওই পাত্রটা ভেসে আছে। ভেসে আছে, মাঝখানে কিছু একটা আছে, এখন একটু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিন্তু কি সেটা ক্লিয়ারলি না। তো ঘরে চলে যায়। তৃতীয় দিন আমার আম্মা আর একবার দেখলো, সেদিন পূর্ণিমা রাত ছিল, একেবারে স্পষ্ট দেখতে পারতেছে যে ধানের পাত্রটা মাঝখানে একটা বাচ্চা শুয়ে আছে। 2 থেকে 2.5 মাস বয়সের একটা বাচ্চা শুয়ে আছে এবং সে হাত পা নাড়াচ্ছে। আচ্ছা। তো আমার আম্মা দেখে খুব ভয় পেয়ে দৌড় দিয়ে ঘরে চলে যায়, যে আমার আব্বাকে বলে যে এই ঘটনা দেখছি। আমার আব্বা বলতেছে যে না, এটা হইতে পারে না, তুমি হয়তো ভুল দেখছো। তা আব্বা আম্মাকে সান্ত্বনা দিল। তা আব্বা ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ার পরে আবার বেশ কিছুদিন পরে আমার আম্মু রাত্রে উঠছে, আমার আব্বাকে নিয়ে উঠছে। তা আব্বাকে বাইরে দাঁড়া করে আমার আম্মু আসলো। আসার পরে পুকুরটার দিকে তাকাইলো। তাকানোর পরে দেখতেছে কি একই জিনিস ভেসে আছে, বাচ্চাটা হাত পা নাড়াইতেছে। তো আমার আম্মু বলতেছে যে দেখো এটা কি। আব্বা দেখলো, আব্বা দেখো ভয় পাইছে, দৌড়জন ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে যায়নি। তার আগে দেখতেছে যে ওই জিনিসটা, পাত্রটা দেখার পরে ওনারা খুব দ্রুত তাদের কাছে চলে আসতেছে। আচ্ছা। কাছে চলে আসার পরে আমার আব্বু করলো কি, আম্মুকে নিয়ে ঘরে চলে গেল, ভয় পেয়েছে। তো দরজা আটকে দেওয়ার পরে তো আমাদের ঘরটা তো উঁচু জায়গাতে ছিল, তো নিচু জায়গা থেকে উপরের দিকে কেউ উঠলে যেমন একটা শব্দ হয়, এরকম শব্দ হচ্ছে, কেউ উঠতেছে। তো এক পর্যায়ে হাত দিয়ে, আমাদের ঘরটা ছিল বেড়ার ঘর, তা হাত দিয়ে বেড়ার ভিতরে বাড়ি দিলে যেমন ঠাস ঠাস শব্দ, এরকম অনেকগুলো শব্দ করলো। শব্দ করার পরে আম্মু চিৎকার মারলো। চিৎকার মারার পরে কিছুক্ষণ পরে এটা থেমে গেছে। থেমে যাওয়ার পরে তো আমার আম্মা চুপচাপ, ওদিন আর কিছু বললো না। ঠিক পরের দিন আমার বড় বোন আমাদের বাড়িতে আসছে বেড়াইতে। তো দিনে পিঠা টিঠা বানাইলো, খাওয়া দাওয়া করছে। ওদিন আমার বড় বোন থাকবে আমাদের বাসায়। আচ্ছা। তো রাত্রে থাকলো আমার বড় বোন। ঠিক 2:30টার দিকে আমার বোনের একটা ছেলে ছিল 2.5 মাস বয়স, ও ঘুমায় আছে, হঠাৎ করে হাত পা নাড়াইতেছে। তো হাত যে আমার আম্মার গায়ে পরে আমার আম্মা লাফ দিয়ে উঠে লাইট ধরাইলো। ধরানোর পরে দেখি যে বাবু শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে। তো আমার আম্মা চিৎকার দিয়ে উঠলো, তারপর তেল মালিশ করলো বুকের ভিতরে, কিন্তু কোনোতেই কিছু হইতেছে না। ঠিক তখনই আমার আব্বা শুনতে পারতেছে যে ঘরের ভিতরে কান্নাকাটি চলতেছে, বাইরে ওই বেড়ার ভিতরে ঠিকই একইভাবে কেউ হাত দিয়ে বাড়ি দিতেছে, থাবড় দিতেছে। আচ্ছা। তো আমার আব্বু তখন কারো কিছু বললো না, বাড়ি দেওয়ার শেষ বেড়ার ভিতরে। ঠিক তখনই আমার ভাইগনাটা, আমার বোন ছেলেটা, ও মারা যায়। ওই মুহূর্তে মারা যায়। মারা যাওয়ার পরে খুব কান্নাকাটি চলতেছে। মারা যাওয়ার পরে ঠিক কিছুক্ষণ পরে হঠাৎ করে আমার এক আঙ্কেল, আমার খালু, উনি থাকতো খুলনায়, ঢাকা চলে আসছে। আসার পরে আমাদের ঘরে ঢুকার সময় উনি বলতেছে যে আমি খুব দেরি করে ফেলাইছি ঘরে ঢুকতে, আমার আসতে খুব লেট হয়ে গেছে। তো আমার আব্বু, সবাই কান্নাকাটি করতেছে। তো এখানে বলে রাখি যে আমার ওই খালু, ওনার ভিতরে আল্লাহ একটা খুব পাওয়ার দিছিল, আধ্যাত্মিক শক্তি ছিল, উনি আগে থেকে অনেক কিছু বুঝতে পারতো। তো এখানে বেসিক্যালি ওনার আসার ব্যাপারটা যেটা ইন্টারেস্টিং, যে ব্যাপারটা সেটা হচ্ছে যে একটা ছোট বাচ্চা, এবং সেই ছোট বাচ্চাটা শুরু থেকে আপনার মা দেখতে পাচ্ছিলেন যে একটা ধান রাখার পাত্রের মধ্যে ভেসে বেড়াচ্ছে এবং হাত পা নাড়ছে। এবং তারপরে আপনাদের বেড়ার ঘর ছিল, সেই বেড়ার ঘরে কয়েকবার সে নকও করেছে, তার মানে বাসার ভিতরে ঢুকতে চেয়েছে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে আপনার ঠিক বোনের হয়তো ওইটুকুই একটা ছোট বাচ্চা ছিল, এবং সেই অতটুকুই বাচ্চাটা, এবং সেই বাচ্চাটা মানে ঠিক একইভাবে হাত পা নাড়তে শুরু করলো এবং এক সময় মারা গেল। এই ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক এবং খুবই অদ্ভুত টাইপের একটা ব্যাপার। তারপরে এই ব্যাপারটা থেকে প্রতিকার পাওয়ার পরে নিশ্চয়ই আপনার সেই খালু, যার কথা আপনি বলছেন, তিনি কিছু করেছিলেন। জি, উনি করেছিলেন। তো পরের দিন সকাল যখন বাবুকে গোসল করাইতে নিছে, ঠিক তখন দেখা যাইতেছে ওর পিঠের ভিতরে, যে বেড়ার ভিতরে থাবড় দিছে, থাবড় দেওয়ার যে শব্দগুলো হয়েছিল, সেম এরকম
পিঠের ভিতরে হাতের দাগ বসে এটা কি ছোট বাচ্চারই হাতের দাগ ছিল? না, ছোট বাচ্চারই হাত, পিঠে অনেকগুলো হাতের দাগ বসে আছে। আচ্ছা। তো আমার খালু কাউরে কিছু বললো না। ওরে কবর দেওয়ার পরে বিকেলবেলা আমার খালু বলতেছে, দেখো আমি তোমাদের একটা কোনো সমস্যা হইতেছে, আমি খুলনাতে বসে আমি টের পাইছি। তো আমি যখন আসতেছিলাম হঠাৎ করে আমার গাড়িটা নষ্ট হয়ে যায় রাস্তায়, আমি ঠিক সময় আসতে পারিনি। তবে যদি আমি ঠিক সময় আসতে পারতাম হয়তো এরকম কিছু একটা ঘটতো না, অন্যটা ঘটতে পারতো। তো আমার খালু বললো যে আমি ঠিক আছে, আমি তোমাদের এই ঘরটাকে বন্ধ করে দিয়ে যাইতেছি, তবে যত তাড়াতাড়ি পারো তোমরা এই ঘরটা চেঞ্জ করো। তো আব্বু বললো যে বাসাটা চেঞ্জ করতে হবে না, বাসা চেঞ্জ করতে হবে না, তোমরা এই ঘরটা চেঞ্জ করো, কারণ এই ঘরটা একটু সমস্যা আছে। তো আমার খালু কালুকে একটা তাবিজ দিয়ে গেলো, দরজার সামনে বাইন্দা ঝুলাই দিচ্ছে এমন ভাবে ঝুলাই দিচ্ছে যাতে ঘর থেকে কেউ বের হলে মাথায় বাড়ি খায়, আবার ঢুকতে বাড়ি খায়। তো আমরা তারপরে এখানে ওই রুমে 10-12 দিন ছিলাম। তারপর ওই বাড়িতে আরেকটা রুমে আমরা শিফট হয়ে যাই। তারপরে এখানেই শেষ না, এই কাহিনীটা নিয়ে আমার মা আরো অনেক কিছু দেখছে অন্য ঘরে যাওয়ার পরে, কিন্তু কোনো সমস্যা হয়নি আমাদের। আচ্ছা, এই ছিল আপনার ঘটনা। আসলে আবারও ঘটনায় চলে যাব, প্লিজ আপনার ঘটনাটা আরেকবার শুরু করুন। আমি রোহান বাপ্পি এগেইন, বরিশাল থেকে এসেছি। আমি যে নেক্সটের ঘটনাটা বলবো সেটা হচ্ছে, সেটাও আমার এক আঙ্কেলের কাছ থেকে শোনা। সেটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে একটা ঘটনা। তো ঘটনা ছিল এরকম, একটা গ্রামে দুটো ফ্যামিলি ছিল। তো দুটো ফ্যামিলির মধ্যে কোনো একটা কারণে ঝগড়া বিবাদ হওয়ার পরে সেটা এক পর্যায়ে মারামারিতে টার্ন নেয়। আচ্ছা। তো টার্ন নিলে সেটা হয় যে এরকম বল্লম বা ওই যে এই ধরনের কিছু অস্ত্র যেটা পাশের মাথায় লাগানো থাকে, এটা দুই ফ্যামিলিকে ছুটতে থাকে। এর মধ্যে একটা উঠান থাকে, তো আশেপাশে আরো বাড়ি আছে, সবাই দেখতেছে, কিন্তু কেউই এর মধ্যে আর কি ইন্টারফেয়ার করতেছে না, কারণ যদি কোনো অঘটন হয়। তো সাডেনলি একটা 15-16 বছরের একটা বাচ্চা, সে হট করে সেই ঝগড়া বিবাদের মধ্যে সে দৌড় দেয়। আচ্ছা। দৌড় দিলে একটা বল্লম হয় কি তার ঠিক আপনার বুক ভেদ করে পিঠ দিয়ে বের হয়ে যায়। আচ্ছা। তো যা হওয়ার স্পটলি ডেড। তারপর তাদের এই অবস্থার কারণে তারা ঝগড়া বিবাদ বাদ দিয়ে তারপরে এখন বাচ্চাটার কাছে আসে যে বাচ্চাটা কি মারা গেল না, মানে তাকে বাঁচানো যায় কিনা। তো এক পর্যায়ে এটা নিয়ে কোনো বাঁচানোর কোনো পসিবিলিটি নাই, কারণ সে মারা গেছে। তারপরে এটা নিয়ে পুলিশ কেস হয়, পুলিশ আসার পরে সেটা জায়গা দেখে থেকে তারা স্পটলি সেটাকে ডেড বলে বিবেচিত করে এবং তাকে বলে যে এটা লাস্ট তো পোস্টমর্টমের জন্য নিয়ে যেতে হবে। তো আজ থেকে 30-35 বছর আগে তো বুঝতেই পারতেছেন যে যোগাযোগ ব্যবস্থার অবস্থাটা অনেক খারাপ ছিল। আর আমাদের বরিশাল এরিয়াটা তো নদী নালার দেশ, তো তখন নৌকা ছাড়া আর কোনো ওয়ে ছিল না আর কি সেই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য। সেটাই তো সময়টা ছিল বর্ষাকালের, মানে প্রথম দিকে সব ভরা পানি সব জায়গাতেই। তো ছোট খাল দিয়ে নিয়ে যেতে হবে লাশটা, কে নিয়ে যাবে এরকম একটা, এর মধ্যে কেউ রাজি হচ্ছে না। তো দুজন লোক পাওয়া গেল যে তারা এই লাশটা নিয়ে যেতে মানে রাজি হয়েছে। তো যথা অনুযায়ী নিয়ম অনুযায়ী তারা ওই পোস্টমর্টমের জন্য লাশটাকে নিয়ে রওনা হলো সকালবেলায়, এবং যেতে যেতে পুরো একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো ওই দিন আর লাশটাকে তারা ফেরত দিতে পারেনি। পোস্টমর্টম করার পরে দিন আবার বিকালে 4টার দিকে তারা ওই লাশ নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তো এরকম খাল দিয়ে আস্তে আস্তে তাদের মোটামুটি 4টা-5টার দিকে রওনা দেয়। আস্তে আস্তে সেটা প্রায় রাত্র যখন 1টা-2টা বেজে যায়, তখন তারা একটা জায়গায় আসে, যে জায়গাটা সবাই চিনে, যে জানে যে জায়গাটা খুব হন্টেড একটা প্লেস, এবং এখানে উল্টাপাল্টা অনেক কিছুই দেখা যায় অনেক সময়। মানে অনেক উল্টাপাল্টা বলতে এরকম যে মানে দেখা যাচ্ছে যে গাছের উপরে কেউ বসে আছে, তাল গাছের উপর থেকে কেউ কিছু ফেলতেছে, কান্নার আওয়াজ, আর্তনাদের সহিত, আবার কেউ হাসতেছে, এই ধরনের। তো পরে ওই যে মাঝিটা পিছনে ছিল, যে বয়স্ক লোকটা, যে আর সামনে একজন ছিল নৌকা, তো ছই দেওয়া নৌকাটার মধ্যে ছিল লাশটা, এবং দুই সাইড থেকে আটকানো ছিল আপনার বস্তা বা কাপড় দিয়ে। তো পিছনে যে লোকটা ছিল সে খেয়াল করলো যে আপনার 1টা-2টার দিকে যে সামনে একটা তাল গাছ, 2টা তাল গাছের মধ্যে পা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে, এবং খুব বিকট ভাবে, মানে যে কান্না, আর্তনাদ, কষ্ট, এরকম ভাবে সে কাঁদতেছে। তো সামনে যে ছেলেটা ছিল অল্প বয়সী, সেও নৌকা বাঁচছিল, কিন্তু সে এই জিনিসটা অতটা খেয়াল করেনি। কিন্তু পিছনের লোকটা সে স্পষ্ট ভাবে সেই জিনিসটা দেখতে পাইছে যে
কেউ একজন কাঁদতেছে, এটা কখনো কখনো টার্ন হচ্ছে, কখনো পুরুষ হচ্ছে, কখনো শিশু হচ্ছে, আবার কখনো অনেক বড় হয়ে যাচ্ছে, একটা মহিলার আকার ধারণ করতেছে, এরকমের। তো এক পর্যায়ে সেই কান্নার আওয়াজটা এতই তীব্র হইতে থাকে যেটা এবার দুইজনই ফিল করতে শুরু করে একটা টাইম পরে, এবং হঠাৎ করে নৌকাটা অনেক ওয়েট বেড়ে যায় এবং নৌকাটার যে পানির লেভেলটা একেবারে ছুঁই ছুঁই করতে থাকে, যে এখনই বুঝে মনে হয় ডুবে যাবে। তো নৌকা আগাচ্ছে না, তো সামনের থেকে ছেলেটা বলতেছে যে কাকা নৌকা কেন চলতেছে না। তখন ওই পিছন থেকে ওই লোকটা সাহস দেওয়ার জন্য তাকে বলতেছে, তোমার এটা কোনো ব্যাপার না, নৌকা নদীতে পানি হয়তো বা কম, এই জন্য চরে নিচে আটকে যাচ্ছে, চলতেছে না। তো ও বলতেছে বর্ষার সময় প্রথম দিকে তো পানি কম থাকার কথা না। তো বলতেছে তুমি তোমার মতো নৌকা চালাও, আমিও চালাই, একটু জোরে হাত পাও যাতে আমরা তাড়াতাড়ি এই জায়গাটা ওভারকাম করতে পারি, যত তাড়াতাড়ি যাব আমাদের জন্য ভালো। তো একটা পর্যায়ে ওই লোকটা শুনতে পাচ্ছে যে ওই ছোঁয়ের ভিতর থেকে কটকট কটকট করে আওয়াজ, যেটা হচ্ছে মানে হাড্ডি মাংস এগুলো খেলে যেরকম একটা আওয়াজ হয়, সাধারণত দেখা যাবে কুকুর যদি কোনো হাড্ডি খায় তাহলে যে সাউন্ডটা হয় ওই ধরনের একটা সাউন্ড হচ্ছে, এবং মাঝে মধ্যে কান্নার আওয়াজ, হাসির আওয়াজ। এবার সামনের থেকে ওই ছেলেটা বলতেছে কাকা আওয়াজটা হচ্ছে কিসের। তখন ও বলতেছে যে কিছু আওয়াজ না, হয়তো পাশে কোনো কুকুর টুকুর এগুলা যাচ্ছে, এই জন্য এরকম আওয়াজ, তুমি নৌকা পাও। একটা পর্যায়ে এসে আর পারতেছে না, মানে নৌকা তো আগাচ্ছেই না, বরঞ্চ মানে ভয়ে তাদের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। আচ্ছা, তখন ওই লোকটা বলতেছে যে তুমি একটা কাজ করো, তুমি পিছনে চলে আসো, পিছন থেকে আমরা দুইজন একসাথে পাই, নৌকাটা যদি একসাথে পাই পিছন থেকে ফোর্স বেশি হবে, আমরা তাড়াতাড়ি যাবো। তো ছেলেটা বলতেছে আমি আসবো কিভাবে, ভিতরে তো লাশ, উপর দিয়েও আসা যাবে না কারণ নরম ছই ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো ওই লোকটা বলছে যে আমি নৌকাটা একটু নদী খালের কাছে নিব, তুমি সামনের থেকে জাস্ট লাফ দিয়ে কুলে উঠবা, আবার আমার এখানে চলে আসবা, জাস্ট 5-6 সেকেন্ডের একটা ব্যাপার। ওরকম করে নৌকা পাশে নিল এবং ছেলেটা লাফ দিয়ে কুলে উঠে আবার নৌকা পিছন দিকে এসে বসলো। বসার পরে যখন আবার 2-3 মিনিট গেল, তখন তারা দুইজনই বুঝে, মানে ওই পিছনের লোকটা তো আগেই বুঝছে, এবার যে ছেলেটা সামনে থেকে পিছনে আসলো সে একেবারে পুরোপুরি বুঝলো যে ঘটনাটা এখন আর কি হচ্ছে। তখন মানে সে কি করবে, লাভ দিবে না মানে জ্ঞান হারাবে, এই ধরনের একটা অবস্থা। তখন সেই লোকটা তার সাথে কানে কানে বলছে যে তুমি তোমার সাহস রাখো, নৌকা চালাও, আর একটু সামনে গেলেই আমরা কারোর হেল্প নিব। এর মধ্যে ঘটনা হলো যে লাশ তো খেয়েই যাচ্ছে, ওরকম আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে, আর নৌকার মধ্যে যে আলো ছিল, হারিকেন ছিল, সেটা লিভে গেল। আচ্ছা, লিভে যাওয়ার পরে তারা কিছুই দেখতে পারতেছে না। এরকম অবস্থায় তারা একটা সার্টেন প্লেস প্রায় 3টা-4টা ফজরের আগ পর্যন্ত তারা এরকম বেয়ে একটা বাড়ির সামনে গেল, যেটা লিঙ্ক ছিল ওই খালের সাথে এবং পুকুরের সাথে লিঙ্ক ছিল আর কি, খাল থেকে পুকুরের মধ্যে ঢোকা যেত। এমন অবস্থায় ওই পুকুরের মধ্যে যখন তারা ঢুকলো, তখন তারা মানে সাহায্যের আবেদন করলো ওই বাড়িতে যারা লোক আছে তাদের কাছে, যে প্লিজ সরি আমাদের হেল্প করেন, আমাদের যে লাশের নৌকা নিয়ে যাচ্ছিলাম, আমাদের হারিকেন আলো এগুলো নেই, নিভে গেছে। ওই চিল্লা পাল্লার কারণে ওই বাড়ি থেকে লোক সরি আমি আচ্ছা, নো প্রবলেম। তো ওই বাড়ি থেকে লোক বের হয়, অনেক লোক বের হয়, অনেক চিল্লাপাল্লার পরে যে তারা হেল্প চাচ্ছে, কেউ বিপদে পড়ছে। তখন কি হয়েছে তোমাদের? তখন তারা বলছে যে আমরা আমাদের আলো নিভে গেছে, আমাদের আলো দরকার। তখন তারা বাড়ি থেকে আলো টালো এনে দেয় এবং তারা ওইখানে আজান দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে। ঠিক ওই বাড়িটা, যে বাড়ি থেকে আলো টালো দিল, সেখানে তারা নৌকা থেকে উঠে যায়। ওকে। পরে ওই লোকটা কিন্তু সবসময় নৌকার উপরে অবজার্ভ রাখতেছিল যে কি ঘটনা ঘটতেছে নৌকার মধ্যে, কারণ একটা লাশ নিয়ে যাচ্ছে, বাড়িতে যদি কিছুই না নিয়ে যেতে পারে বা তাহলে তো এটা মানে তাদের কাছেও খারাপ লাগবে যে আমি একটা লাইবিলিটি নিয়ে গেলাম, আমি সেটা ফুলফিল করতে পারলাম না। এন্ড দ্য এন্ড যখন আজান দিল, হঠাৎ করেই তারা ভিজিবল সবাই দেখলো যে নৌকাটা অনেকখানি উপরে উঠে গেছে, মানে যতটা ওয়েট ছিল, ওই যে পানি ছুঁই ছুঁই ছিল, সেটা থেকে নৌকা অনেক জেগে গেল। তখন তারা বুঝতে পারলো যে হ্যাঁ, যে চলে গেছে। আচ্ছা, এটা কিন্তু আজানের সাথে সাথে হয়েছে। পরে তারা আবার নৌকা নিয়ে, এবং ওই বাড়ির লোকজনকে কিছু বললো না, বললো যে আমরা অনেক দূর থেকে আসছি, টায়ার্ড, আমরা অপেক্ষা করছি, কিন্তু তারা ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছিল। পরে আবার সেই নৌকা নিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়, এবং অ্যাটলিস্ট তারা যখন যায়, গেট ওয়াজ যে এর মধ্যে ওই লাস্টটা অর্ধেক হাফ পার্সেন্ট অলরেডি শেষ, মানে পুরোটা শেষ করতে পারেনি।
আচ্ছা। ওই নিচ থেকে অর্ধেক শেষ, পরে ওইটাকেই দাফন করা হয় এবং এটা সবাই জানে, ওই এলাকার সবাই মোটামুটি এটার সাথে। ওকে ফাইন, আমরা একটা ঘটনা শুনলাম এন্ড আমরা আবারও একটা ঘটনায় যাব এবং এই ঘটনাটা অবশ্যই কেউ একজন ইমেল করেছেন আমাদেরকে, তার ঘটনাটা আমরা শোনাবো। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো, আমি তাকে ভূত এফএম-এর কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996-এর দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়িতে দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলো থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখনও আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। সেই SMS গুলো নিয়ে একটু পরেই ফিরে আসবো। তবে তার আগে আমরা আরো একটা ঘটনায় চলে যাই। আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছ থেকে আরেকটা ঘটনা শুনবো। প্লিজ আপনার ঘটনাটা বলেন। হ্যালো লিসেনার, আমি মিজান, আরেকবার স্বাগত। আমি এখন যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটনা না, কিন্তু আমার মা যখন ছোট তখন তাদের এলাকাতে ঘটছিল এরকম একটা ঘটনা। তো তারা যে এলাকাতে ছিল ওই এলাকাটার ভিতরে
একটা ফ্যামিলি ছিল, তারা খুব প্রভাবশালী ফ্যামিলি ছিল। তো তারা সবসময় এলাকার মানুষদের প্রতি অত্যাচার করতো, তাদের বিভিন্নভাবে কষ্ট দিত। তো তাদের সাথে কেউ ভয়তো ঝগড়া বিবাদ করতে যাইতো না। তো ওই ফ্যামিলিতে সবার বড় ছেলে যে ছিল সেই সবচেয়ে বেশি অত্যাচার করতো। একদিন হঠাৎ করে ওই ছেলেটা মারা যায়, লোকটা। তো লোকটা মারা যায় পরে তো গ্রামের সবাই খুব স্বস্তি পায় যে একটা অত্যাচারের হাত থেকে হয়তো আমরা বাঁচলাম। তো এরকম সবাই স্বস্তি পায়। পরে ওই ফ্যামিলির লোক গ্রামের সবাইকে ডাকে, আসো আমরা জানাজা দিই, জানাজা দিয়ে ওকে মাটি দিই। কিন্তু গ্রামের কেউ ওকে জানাজা দিতে যায় না, শুধুমাত্র তার ফ্যামিলির কয়েকজন মানুষ মিলে জানাজা দিয়ে তাকে মাটি দেয়। মাটি দেওয়ার পরে যখন গ্রামের মানুষ খুব শান্তিতে চলতেছিল, হঠাৎ করে যেদিন 40 দিন পার হবে তার আগের দিন 39 দিন একজন বৃদ্ধ লোক ওই গ্রামে আসে। আসার পরে ওই বাড়িতে ঢোকার পরে ঢুকতেই তার যে লোকটা মারা গেছে তার ছোট ভাইকে পাওয়ার পরে বলতেছে যে তোমাদের বাড়ি থেকে কেউ আজ থেকে 39 দিন আগে মারা গেছে নাকি? তো বলতেছে হ্যাঁ মারা গেছে, কিন্তু আপনি কি করে জানলেন? আপনাকে তো আগে কখনোই গ্রামে আমরা দেখিনি। আমার পরিচয় তোমরা পরে নাও, যদি তোমরা গ্রামের মানুষদের বাঁচাইতে চাও, তোমরা নিজেরা বাঁচতে চাও, তাহলে তাড়াতাড়ি ওই কবরটা খুঁড়ে তারপরে লাশটাকে বের করে পুনরায় জানা যেত। তো লোকটা ওনার ভাই খুব ভয় পাওয়ার পরে ওনাকে বিশ্বাস করার পর বলতেছে যে চাচা আমরা কি করতে পারি? তো বললো যে এক কাজ করেন, আপনি 40 জন লোক জোগাড় করেন যারা সবাই কোরআন শরীফ পড়তে পারে, আমার সাথে যাবে ওই কবরস্থানে। তো জোগাড় করে যাওয়ার পরে তো এখানে বসে উনি বলতেছে তোমরা কবরের চারিদিকে ঘুরে বসো এবং আলো জ্বালাও এবং সবাই কোরআন শরীফ পড়বা, কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবা না। তো উনি বলতেছে তোমাদের মধ্যে থেকে একজন সাহসী লোক আসো। সবাই বলতেছে যে কেন? তো কবরটা খুঁড়তে হবে। তো ওনারা সবাই ভয় পাইছে, কেউ যাইতে চাইতেছে না। তো উনি বলতেছে ঠিক আছে তোমরা আসতে চাচ্ছ না, আমি খুঁড়বো, কিন্তু শর্ত একটা, আর কি যাই হোক যা কিছু ঘটুক কেউ কোরআন শরীফ পড়া বন্ধ করবে না এবং এখান থেকে পালানোর চেষ্টা করবে না। যদি কেউ পালানোর চেষ্টা করে আমি তো মরবই, তোমরা কেউ বাঁচবে না, গ্রামের কেউ বাঁচবে না। তো সবাই রাজি হলো। তো মুরব্বী কবর খুঁড়তেছে এবং কবর খোঁড়ার সাথে সাথে প্রচন্ড বাতাস বইতেছে। আচ্ছা, তো বাতাস বইছে কবর খুঁড়তে একসময় কবর যখন খুঁড়লো তো দেখলো কি যে লাশটা 39 দিন হয়েছে, একটু পচন ধরে নাই, কোনো কিছু ইফেক্ট করেনি। তো তাকে যে কাপড়টা পেঁচে মাটি দেওয়া হয়েছিল কাপড়টা নাই। কাপড়টা নাই। তো হঠাৎ করে চাই দেখে কি মুখের ভিতরে কাপড়টা ঢুকে আছে, হয়তো বা 4 আঙ্গুল 5 আঙ্গুল এরকম বের হয়ে আছে। তো মুরব্বী বলতেছে তো আমি তো বৃদ্ধ, আমার তো শক্তি নাই, এমন কেউ আসো এই কাপড়টা 3 টানে কেউ বের করতে হবে। তো কেউ সাহস করলো না। পরে মুরব্বী বলতেছে ঠিক আছে আমি বের করি। তো মুরব্বী বলতেছে এতক্ষণ যা ঘুরছে এর চাইতে কিন্তু ভয়ানক কিছু ঘুরতে পারে, খবরদার কেউ দৌড় দিবা না, কোরআন শরীফ পড়া কেউ বন্ধ করবা না। তো সবাই কোরআন শরীফ পড়তেছে। তো ওই বৃদ্ধ লোক কবরে নামলো, নেমে কাপড়টা ধরে প্রথম যে টান দিল খুব জোরে চিৎকার করছে এবং চিৎকারের সাথে সাথে আশেপাশে গাছ গোছ মনে হচ্ছে যে সব উলটপালট হয়ে যাচ্ছে। তো উনি চিৎকারের পরে দ্বিতীয় টান দিল, দ্বিতীয় টানে আরো জোরে চিৎকার মারলো। চিৎকারে একেবারে পুরো গ্রামের মানুষ শুনতেছে যে চিৎকার কিছু একটা হচ্ছে। আচ্ছা, তৃতীয় টান দিছে, তৃতীয় টান দেওয়ার পরে কাপড়টা করলো কি সাথে সাথে পুরোটা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে তখন উনি বলতেছে এখন আর কোনো ভয় নেই, তবে 3 টানে যদি বের করতে না পারতাম তা আমি এখানে শেষ, আর তোমরা কেউ বাঁচতা না। তো এখন কি করা যায়? তো লাশটাকে উঠে পুনরায় আবার জানাজা দিল। তো ওই মুরব্বী মানে বৃদ্ধ লোকটি উনি জানাজা দিচ্ছে। জানাজা দেওয়ার পরে মাটি টাটি দিয়ে আসলো। তো বললো যে এখন তোমরা নিরাপদ, গ্রামটা নিরাপদ, তোমরা আর কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। তবে এখানে মজার ব্যাপার এই যে এই বৃদ্ধ লোকটাকে কেউ কখনো দেখেনি, হঠাৎ করে সে কোত্থেকে আসলো কেউ আজ পর্যন্ত বলতে পারে না। এবং সে ওইখানে সবাই বললো যে এখন আর কোনো ভয় নেই, বলার পরে সে কোন দিক দিয়ে চলে গেছে কেউ খেয়ালও করেনি, তার কোনো পরিচয় আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এটা আমার মা যখন ছোট ছিল তখনকার গল্প। আমার মা আমাকে, আমাদের অনেক ভাই বোন সবাই বলছে, তা আমরা শুনছি। ওকে, এইভাবে পাঠাতে পারেন। আমি এখন আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না,
এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই। বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি 3 বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের 10 নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে, রাতে পাতা তুলছো কেন? সে তাকে জবাব দেয়, আমি সব সময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি আমি আমারে তুরা সাদা দিবিনি। অর্থাৎ যেটা মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি আমাকে কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আইয়া নিয়ে যা, তুমি এখানে আসো, নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়াজালে পাহারাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে তুমি জানো না এই বাগানে আমি এই বাগানে যা ইচ্ছা তা করব, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলবো। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়। সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই 10 নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। সবাইকে একটু কাছে নিয়ে কথা বলতে হবে। আমি কিছু ঘটনা শেয়ার করতে চাই এখানে। তার মধ্যে ফার্স্ট আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া 4টার মধ্যে সেকেন্ডটা। তখন আমি এইচএসসি পরীক্ষা দেই, মাত্র এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ট্রাই করি, বাট ফার্স্ট টাইম হয় না। তো সেকেন্ড টাইমের জন্য ট্রাই করে ড্রপ দিই এবং তখন বাড়িতে ছিলাম, নানুর বাড়িতে। তো আমি তখন সময় কাটানোর জন্য টিউশনি করতাম। তো টিউশনিটা আমার যে বাড়ি টিউশনি করতাম সেটা আমার নানুর বাড়ি থেকে মেইন পথ দিয়ে গেলে প্রায় 2 কিলোর মতো, কিন্তু একটা শর্টকাট ওয়ে আছে, কাঁচা পথ বিলের ভিতর দিয়া, সেখানে গেলে আপনার আধা ঘন্টার মতো সময় লাগে মাত্র। তো আমি ওই মেইন পথ দিয়ে না যেয়া সবসময় ওই শর্টকাট ওয়ে দিয়ে যেতাম। তো এভাবে 5 থেকে 6 মাস কাটার পর আমার এক শুভাকাঙ্ক্ষী হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করে, তুমি প্রতিদিন এখানে রাস্তা দিয়ে কোথায় যাও? তো আমি তখন ওনাকে জিজ্ঞেস করছি, আমার তো আঙ্কেল আমার টিউশন আছে, আমি ওখানে টিউশনি করতে যাই। তো উনি আমাকে বললো যে এই রাস্তাটা তো ভালো না, তুমি এই রাস্তা দিয়ে আর যেও না, সুন্দর করে তুমি অন্য যে পথটা আছে সেখান দিয়ে যাইও। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, খারাপ মানে বুঝলাম না। তুমি যে খারাপ কি, তুমি সেটা বোঝার দরকার নেই, তুমি রাস্তাতে যেও না, তোমার ভালোর জন্য বলছি, সুন্দর করে রাস্তাতে যেও না। তারপর আমি ওনার কথা অ্যাভয়েড করে ওই রাস্তা দিয়ে বরাবর যেতে থাকলাম, কারণ আমার কাছে মনে হলো যে 2 কিলোমিটার হাঁটা সম্ভব না, শর্টকাট ওয়ে দিয়ে যাই। তো এইভাবে তারপরও মাসখানিক মতো যাওয়া হলো, ওই রাস্তা দিয়ে কোনো কিছু হলো না। তারপর আমি একটু তখন ওই রাস্তায় যাওয়ার সময় একটু সাউন্ড টোন করে যেতাম, যাতে কোনো কিছু না ঘটে, ভয় পেয়ে না পাই। তো একদিন হঠাৎ আমি যাচ্ছিলাম ওই রাস্তা দিয়েই, হালকা চাঁদের আলো ছিল। তো আমার হাতে তখন একটা গ্যাস লাইট ছিল, চাইনিজ একটু গ্যাস লাইট বের হয়েছিল, এগুলো পিছনে একটা লাইট আছে, ওইটা ছিল হাতে হালকা। আমি যাচ্ছিলাম, যাওয়ার কিছুক্ষণ পরেই ওই রাস্তার, আবার একটা কথা বলে রাখি, ওই রাস্তার পাশে একটা বাড়ি আছে, খোনার বাড়ি। তো ওই খোনার বাড়ির পাশ দিয়ে যখন আমি যাচ্ছিলাম, তো আমার কোনাকুনি টাইপের। খোনার বাড়িটাতে কি হয়? খুনার বাড়িটা হচ্ছে আসলে মানে এই বাড়ির ম্যাক্সিমাম লোক ওদের বংশ পরিচয় আগে থেকেই যখন আসে তারা খুনারই করে বেড়ায়, মানে কালো ব্ল্যাক ম্যাজিক অথবা কারো জাদু টাদু করা বা করা, এই ধরনের কাজ তারা করে থাকে। এই কারণে নামটাই খুনার বাড়ি হয়ে গেছে। তো আমি যখন যাচ্ছিলাম তার পাশ দিয়ে রাস্তা হাঁটতেছিলাম, হঠাৎ করে আমি
একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম এবং দ্বৈত কণ্ঠে বাচ্চার কান্নার আওয়াজ। আমি হঠাৎ করে চিন্তা করলাম কি বাচ্চার কান্নার আওয়াজ এবং দ্বৈত কণ্ঠ মানে কাঁদতেছে। তখন আমি সোর্স খুঁজতেছি, উৎস খুঁজতেছি যে আওয়াজটা কোথেকে আসতেছে, কান্নাটা কোথেকে আসতেছে। পরে আমি সোর্স খুঁজে শেষে পেলাম যে আমার থেকে কোনাকুনি দূরত্বে আপনার 10 গজের মতো হবে, কিন্তু এই কোনাকুনি বলতে আমার পাশে বিল ছিল, কোনাকুনি দূরত্বে 10 গজের মতো দূরত্ব হবে। দুটো বাচ্চা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে আধা চাঁদের আলো আছে, অর্ধ চাঁদের আলো, মানে দুটো বাচ্চা হাতাহাতি করতেছে আর কাঁদতেছে। আচ্ছা, ঠিক তখন আমি মনে করছি যে পাশে তো পাশে কিছু একটা কথা বলে রাখি, পাশে কিছু নতুন বাড়িও ছিল, আগে সোনার বাড়িটার পাশে একটা বাড়িও ছিল রাস্তার অপোজিটে একটু দূরে। তো আমি মনে করছি হয়তো পাশের বাড়ি থেকে দুটো বাচ্চা এখানে এসে ভুলে এসে গেছে, বা আমি মনে মনে গার্জিয়ানকে দোষ দিচ্ছিলাম কি গার্জিয়ানে কি দেখো রাতে 8টা 8:30 বাজে, তখন সন্ধ্যার পরে বাচ্চা দুইটা এখানে রাস্তায় এসে গেল, তাদের কোনো খেয়াল নাই, খোঁজ খবর নাই। তো আমার মেন্টালিটি মানে হরর কিছু তখন মাথায় তখন আসে নাই। আমি মনস্থির করছিলাম হ্যাঁ তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে আমি সার্চ করে কোন ফ্যামিলি বা কোথায় সার্চ করে আমি তাদেরকে দিয়ে দেবো, এই মানে নিয়েই আমি আগাচ্ছিলাম। এগোতে যখন আমি প্রায় 10 গজ থেকে 1 গজের কাছাকাছি আসলাম, ঠিক তখনই যেটা আমার কাছে মানে ঘটলো, আমি একদম থমকে দাঁড়া গেলাম যে বাচ্চা দুইটা ওই যে স্পটে ছিল সেই স্পটে বাচ্চা দুটা ভ্যানিশ। আচ্ছা, এবং বাচ্চা আমি একটা কথা বলি নাই, মিস করছি, সেটা হচ্ছে বাচ্চা দুটার পরনে গায়ে কিছু ছিল না, হাফ প্যান্ট ছিল, সাদা হাফ প্যান্টের মধ্যে ছিল, কিন্তু শরীরে কিছু ছিল না। আচ্ছা, যখন আমি 1 গজের কাছে গেলাম হঠাৎ করে ভ্যানিশ, এবং সেই জায়গায় আমি অদ্ভুতভাবে যেটা দেখি, প্রথম অবস্থা খুব শক খাই, মানে একদম থমকে স্ট্যাচুর মধ্যে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে তাকে দেখতে থাকে জিনিসটা কি, একটা বিড়াল এবং একটা সাপ, যেখানে যে দুই জায়গায় মুখোমুখি ছিল বাচ্চা, মানে যেখানে বাচ্চা ছিল সেই জায়গাটা আপনি হঠাৎ করে দেখতে পেলেন যে একটা বিড়াল এবং একটা সাপ যে হাতাহাতি করতেছিল, ঠিক সেই জায়গায় একটা জায়গায় সাদা বিড়াল ডান পাশেরটা, বাম পাশে হচ্ছে সাপ। সেটা আপনি একদম নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, নিজের চোখে, এবং কি আমার হাতের ওই টর্চ লাইটের আলোটা তখন ছিল। আচ্ছা, তো তখন যখন বাচ্চাটা হাতাহাতি করতেছিল সে জায়গায় দেখি যে বিড়ালটা পা দুইটা দিয়ে লাফালাফি করতেছে আর সাপটা ফনা তুলে তাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তো আমার লাইটের ছোট মিনি যে গ্যাস লাইটের আলোটা যখন গায়ে পড়লো, চাঁদের আলো হালকা আছে, তখন বিড়ালটা ডান দিকে আর সাপটা বাম দিকে সরে যেতে থাকলো, সাপটা ফনা তোলা বন্ধ করে দিয়েছে, চলে যেতে থাকলো। তো আমি সাপটাকে নোটিস করিনি, আমি বিড়ালটার দিকে তাকিয়েছিলাম। বিড়ালটা বেশি দূর না, 1 গজ কি 1.5 গজ যাওয়ার পরে, ঠিক নর্মাল আমরা বিড়ালগুলোকে যেভাবে দেখি যে কিছু দূর যাওয়ার পরে আমরা যখন টাই দিতে চাই, কিছু দূর যাওয়ার পরে পেছনে ফিরে তাকাই, আবার ঠিক ওই বিড়ালটাও কিছু 1.5 গজের মতো যাওয়ার পরে আমার দিকে পিছনে ফিরে তাকাচ্ছে। আচ্ছা, তো তাকানোর পরেই 2 কি 3 সেকেন্ডের মধ্যেই ভ্যানিশ। আচ্ছা, বিড়ালটাকে আমি আর দেখতে পাচ্ছি না। আচ্ছা, পরে আমি সাপটাকে দেখার জন্য বা দিকে ফিরলাম, দেখি সাপটাকেও দেখতেছি না, কিন্তু সাপটা এরপর কোথায় কোনো কিছু নাই, খেয়াল করিনি। পরে আমি কিছু করে দাঁড়িয়েছিলাম, জিনিসটা কি, হঠাৎ মানে খুব স্ট্রেচের মতো হয়ে গেছি। পরে আমি টিউশনির বাড়িতে যাই, টিউশনিটা শেষ করি, মাথায় ঘুরপাক খাচ্ছিল জিনিসটা কি, টেনশন মানে চিন্তা করতেছিলাম জিনিসটা কি আসলে কি। পরে যেটা মানে আসল কথা, আমি পরের 2 দিন ওই রাস্তা দিয়ে যাই নাই, কিন্তু ওদিন আমি আসার সময় ওই পথ দিয়ে ফিরে আসছিলাম, মানে কিছু একটা আরো অন্য কিছু একটা কি ঘটে কিনা এই ধরনের মনস্থির নিয়ে। পরের 2 দিন আমি যাই নাই, কিছুটা ভয়ও পাইছি হালকা, কারণ আমার লাইফের অবশ্যই সেকেন্ড ঘটনা। পরের 2 দিন পর থেকে কিন্তু আমি ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করি নর্মালি। এরপরে 3 থেকে 4 মাস কি 5 মাসের মতো আমি ওখান দিয়ে আসা যাওয়া করছিলাম ঢাকা আসার আগে, কিন্তু এরপরে ওই ধরনের কোনো ঘটনা বা কিছু আমার সামনে হয়নি। এই ছিল আমার প্রথম ঘটনা। 9840 নাম্বারে আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আপনার কাছে আপনার সঙ্গে মাইক্রোফোন আছে, ওটা নেওয়ার দরকার নেই। আমি অমিত, আমি খিলগাঁও তিলবাবার থেকে এসেছি। আর আমার খিলগাঁও সকল বন্ধু এবং আমার ছোট বোন শর্মিন, আন্নি, অসীম, সবাইকে আমি ভূত এফএম এর পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এখন যে কাহিনীটা অভিজ্ঞতাটা শেয়ার করব, এটা হচ্ছে আমার একজন প্রবাসী বন্ধুর, তিনি লন্ডনে থাকেন। এটা হচ্ছে 1991 এর দিকে ঘটনা। তখন তার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, বদলি হয়ে সিলেটে যায়, সিলেট আম্বরখানাতে। আচ্ছা, তো ওনারা সরকারি চাকরিজীবী ছিলেন আঙ্কেল। তো সরকারি বাংলোটা ওনারা ভাড়া দিয়ে ওনারা একটা ভাড়া বাসাতে যান। তো সেটা ছিল আপনার টি এস্টেটটা অতিক্রম করে, মানে ঢালের উপর দিয়ে নেমে একটা লোকালয় ছিল সেখানে। বাড়িটা ছিল একতলা, পাকা বাড়ি, উপরে ছাদ ছিল। তো সেখানে যাওয়ার পর এখানে একটা কথা বলে রাখা ভালো যে বাড়ির পাশেই আপনার একটা পুকুর ছিল, শান বাঁধানো পুকুর যেটাকে বলে, আর ঠিক অপোজিটে ছিল জঙ্গল, মানে সেখানে কিছু গাছপালা টাইপের। তো আমার ফ্রেন্ড ছিল, ওরা ছিল আমার ফ্রেন্ড, ওর একটা ছোট ভাই ছিল 3.5 বছর এবং একটা ছোট বোন ছিল। তো সেই ভাইটা যখন সেখানে খেলতো বাড়ির উঠোনে,
তো প্রায় সে ফুটবল দিয়ে খেলতো আর কি। তো ফুটবলটা একটা 3.5 বছরের বাচ্চার এত জোরে কিক দেওয়া সম্ভব ছিল না, তো প্রায় বলটা আপনার জঙ্গলের দিকে গড়িয়ে যেত। তো সে যখন ওখানে বলটা আনতে যেত, তো সে লক্ষ্য করতো যে ছোট মানুষ যেটা বলতো যে একটা পাগলি টাইপের কেউ, তো প্রায় বলতো যে আম্মু পাগলি বল নিয়ে যাচ্ছে। তো আন্টি যখন সেখানে যেত, দেখতো যে কিছু নেই, তারপর আপনার বলটা হঠাৎ গড়িয়ে মানে পুকুর ঘাটা দিয়ে নেমে পুকুরে পড়ে যাচ্ছে। আচ্ছা, বাট মানে এটা কিন্তু বাচ্চাটার পক্ষে পসিবল না, বলটা লাগছে। তো এরকম চলতে থাকে, যা হোক এটা কেউ কেয়ার করেনি। তো আঙ্কেল ফিরতে ফিরতে প্রায় আপনার আজানের মাগরিব পার হয়ে যেত। তো একদিন আঙ্কেল আপনার বাসায় ফিরছে, তো দূর থেকে যেটা দেখা যায় যে লাইট জ্বলছে রুমে, যে কেউ হয়তো দাঁড়িয়ে আছে জানালার পাশ দিয়ে। আঙ্কেল ওখানে কে বলে সাথে সাথে যায়, তো দেখে সরে যায়। তো ভাবলেন হয়তো চোর টোর কেউ হতে পারে। আর আন্টি যখন ছাদে আপনার প্রায় আচার বা কিছু শুকাতে দিত খাদ্যদ্রব্য জাতীয়, সেগুলো পুরো ভ্যানিশ হয়ে যেত। তো তখন এগুলো কেউ আমলে নেয়নি যে এগুলো হয়তো কেউ চুরি টুরি করছে এরকম টাইপের কিছু। তো আর সবচেয়ে যেটা মানে বিস্ময়কর জিনিসটা হচ্ছে আস্তে আস্তে যে ঘটনাগুলো মানে শুরু হতে থাকে, যে ওই ছোট যে শিশুটা আমার ফ্রেন্ডের বোন ছিল, ওকে নিয়ে যখন ওদের কাজের মেয়েটা আপনার জানলাতে বসে থাকতো, বাচ্চাদেরকে মানে একটু নাড়ানাড়ি করলে ওরা কান্নাকাটিটা কমে। তো প্রায় মেয়েটা ফিল করতো যে পিছনে জানালা থেকে মানে মানুষ যদি কেউ গরম নিঃশ্বাস ফেলে যে এরকম ফিল হচ্ছে। তো সে যখন তৎক্ষণাৎ পিছনে তাকাতো, দেখতো যে মানে হয়তো পাতার শব্দ হচ্ছে, যে কেউ হয়তো চলে যাচ্ছে, এরকম হচ্ছে প্রায়। আচ্ছা, তো তখনও মানে কেউ বিষয়টাকে এতটা গ্রাহ্য করছে না। তো যেটা প্রথম যেভাবে শুরু হয়, যে আমার ফ্রেন্ড একবার ওদের কারেন্ট চলে গেলে সবাই আর কি বাড়িওয়ালারা, তারপর আন্টি আঙ্কেল ওনারা সবাই ছাদে চলে যেত। আর ছাদের কোনো গেট ছিল না, খোলা। তো কারেন্ট গেলে স্বাভাবিকভাবে সবাই সিঁড়িতে বসে পড়তো। তো আমার ফ্রেন্ডের পরীক্ষা পড়ছিল, তো হঠাৎ করে সে বের হওয়ার সময় দেখছে যে যেই রুমটাতে তার বোনকে রাখা হতো ওটা তো খালি। ওখান থেকে আপনার মানে খুব কালো টাইপের কিছু মোটা টাইপের মানে মানবাকৃতির বের হয়ে যাচ্ছে। তো এটা আন্টিকে জানায়, আন্টি তেমন একটা কেয়ার করেনি, মানে কেউই তখন সেটা আমলে নিচ্ছে না, এগুলো বিশ্বাস করে না। আচ্ছা, তো যেটা সর্বশেষ ঘটে থাকে যে একদিন আন্টি রান্না করছে রান্নাঘরে, আর ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে মশারি টশারি লাগিয়ে দেওয়া হয়েছে আর কি। বাচ্চা ঘুমাচ্ছে, সবাই টিভি দেখছে। তো হঠাৎ বাচ্চা বিকট শব্দে কান্না করে উঠছে। তখন আন্টি বলল যে রুমে গিয়ে দেখে আয়, বাবু কাঁদছে কেন। তো মেয়েটা যখন যায়, মেয়েটা গিয়ে আর আসে না, কোনো সারা শব্দ নেই। আন্টি গিয়ে দেখতে পারে যে মেয়েটা ইনস্ট্যান্ট সেন্সেস হয়ে পড়ে আছে। আর বাচ্চাটা আপনার রুমটা ছিল জানালা ঘেঁষা, বাচ্চাটা মশাই টশাই দেওয়া ছিল। বাচ্চাটা আপনার পুরো মানে কেউ টেনে হিচড়ে যদি জানালা থেকে বের করতে যায় যেরকম, ঠিক সেরকম জানলার দিকে বাচ্চাটা হাত ইয়ে হয়ে আছে, আর বাচ্চাটা কাঁদছে। তো আন্টি ইনস্ট্যান্ট আপনার জানলা দিয়ে তাকিয়ে যেটা দেখতে পায় যে আপনার যে গরিলা টাইপের কিছু যেটাকে বলে বা ভাল্লুক টাইপের এরকম কিছু একটা আপনার খুব মানে মানে পায়ের যে খুব ভারী সাউন্ড এরকম করে দ্রুত ওদিক দিয়ে চলে যাচ্ছে। তো এই ঘটনার পর দেখা যায় যে স্বাভাবিকভাবে এগুলো আঙ্কেলকে বলা হলে পাশের বাড়িওয়ালা আন্টিও পরামর্শ দেয় যে ওনাদের পরিচিত একজন মানে যে আধ্যাত্মিক তান্ত্রিক যেগুলো ওরা আছে, তো ওনারা দেন অ্যানালাইজ করে বলে যে আন্টিরা যে ফ্ল্যাটে আছে ওই ফ্ল্যাটটাতে একজন কেউ সুইসাইড করেছিল। তো তারই মানে যে অতৃপ্ত আত্মাটা ওটা নাকি ঘোরাফেরা করছে, এবং সেই কারণে এই সমস্ত জিনিসগুলো ঘটছে। হ্যাঁ, প্রাথমিকভাবে এরকমই। তো তখন ওই আন্টি উপস্থিত ছিল, তো বাড়িওয়ালা আন্টি। তো বাড়িওয়ালা আন্টিকে যখন আমার ফ্রেন্ডের মা জিজ্ঞাসা করলো, তখন উনি বলছে যে তখন স্বীকার করে যে হ্যাঁ ওনার মেয়ে ছিল। তো যে জামাইটাকে ঘর জামাই ছিল আর কি, বিয়ে দিয়েছিল, মানে ঝগড়া করতে প্রায়। তো মেয়েটা একবার সুইসাইড করে ফেল ওখানে। তো তখন আন্টি বলে সুইসাইড করা সম্ভব এটাই। তো আন্টি তখন বলে যে এটা আমাদেরকে বললেন না কেন। তখন ওনার নানা রকম কথাবার্তা বলে এড়িয়ে যায়। তো এটার জন্য আর কি হুজুররা ওই যে ঘর বন্ধ করে দেয়, যে এরকম একটা ইয়া দেয়। বাট ওই যে যেটা গরিল আকৃতির বা কালো কিছু, ওটার মানে ওনারা অ্যানালাইজ করে ওনাদের জ্ঞানের আলোকে বলে যে এটার কোনো মানে ওনাদের কাছে নতুন কিছু, এটার কোনো রেজাল্ট নাই। আচ্ছা, তো দেন দ্রুত ওনারা বাসায় চেঞ্জ করে বলে এটাই চেঞ্জ করে ফেলাটাই বেটার। তো চেঞ্জ করে ফেলে। ওকে, সো আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আপনার কাছে আপনার নামটা বলবেন। হ্যালো লিসেনার, দিস ইজ শরীফ ফ্রম বাড্ডা। আর আমার যেসব ফ্রেন্ডরা আজকে মানে নর্মালি ওরা সবাই আজকে ফ্রেন্ডকে দিচ্ছে না, মানে ভয়ে কেউ ভূত এফএম শুনেই না, বাট আজকে যারা শুনতেছে তাদের সবাইকে আমি হ্যালো বলতেছি। বিশেষ করে সুমন, ও খুব ভূত এফএম এর একদম ফ্যান প্রথম থেকে শুনে। মুরাদ, রুবেল, যারা শুনতেছে সবাইকে আমি হ্যালো বলতেছি। আর এবার আমার ঘটনাটা বলতেছি, সেটা হচ্ছে যে আমার এক ফ্রেন্ড নাম হচ্ছে নিজাম। এটা 1900 মানে একদম 15-16 বছর আগের ঘটনা। ও তখন চিটাগাঙে বহদ্দারহাটে একটা টাওয়াল ফ্যাক্টরিতে জব করে। ও তখন ফোরম্যান ছিল। তো ওর ফ্যাক্টরি থেকে ওর বাসাটা ছিল 15-20 মিনিট হেঁটে গেলে এরকম রাস্তা। তো একদিন রাত্রে ওর ফ্যাক্টরির মেশিনের সমস্যা হওয়ার কারণে ও ফ্যাক্টরিতে মেশিন ঠিক করতে করতে অনেক দেরি হয়ে যায়।
তো ভাবে যে এখান থেকে 15-20 মিনিট আমি তো হেঁটেই চলে যেতে পারবো বাসায়, সমস্যা নেই। কিন্তু যাওয়ার যে রাস্তাটা, ওই রাস্তাটার মাঝখানে একটা বড় বট গাছ আছে এবং এটার আগে থেকে দুর্নাম ছিল যে জায়গাটা খারাপ, এখানে অন্যরকম কোনো অ্যাক্টিভিটিস আছে। তো ভাবলো যে আমার বাসার কাছে আমি পৌঁছে যেতে পারবো, সমস্যা নেই। এটা সবাই বলে আমি তো কিছু দেখিনি কখনো। তো গেল, রওনা দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেল। একা রাত্রে 1টা-2টা বাজে, কেউ নেই রাস্তায়। তো একা একা ও যখন ওই বট গাছের কাছে গেল, তখনই ও দেখতেছে যে দূর থেকে ও দেখতে পেলো যে বট গাছের উপর দিয়েও একজন লোকের মাথা দেখা যাচ্ছে, যে এত লম্বা। ও তখন একটু ভয় পেয়ে গেছে, ঘাবড়াই গেছে যে এটা তো সম্ভব না, মানুষ ওখানে এত বড় মানুষ তো হওয়ার কথা না। তারপর ও একটু সাহস করে দোয়া টোয়া পড়তে পড়তে আগে যাচ্ছে। যখন ও বট গাছের কাছে পৌঁছেছে তখন তো একদম প্রচন্ড মনে হচ্ছে যে তুফান শুরু হয়ে গেছে, চারদিকে গাছপালা ভেঙে যাচ্ছে। তারপরে ও একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করছে আর দোয়া পড়তেছে যে আমি তাড়াতাড়ি বাসার কাছাকাছি চলে যাই, এখন ফিরাও সম্ভব না কারণ ও বাসার একদম কাছে চলে আসছে। তো এরপরে ও হঠাৎ দেখতেছে যে ঘোড়ার পায়ের শব্দ হইতেছে। ও পিছনে ফিরে দেখে যে মানে অসংখ্য ঘোড়া ওর দিকে দৌড়ে আসতেছে। তো তাড়াতাড়ি একদম দৌড়ে বাসায় চলে যায়। বাসায় যে নক করে, তো অনেক রাত, সবাই স্বাভাবিকভাবে একটু খুলতে দেরি হয়। তারপরেও সবাই দরজা খোলার পরে ও বললো যে একদম দৌড় দিয়ে কিচেনে গিয়ে সোজা একদম গ্যাসের চুলার উপরে উঠে গেছে, উঠা চুলা জ্বালাই দিছে। তারপরে কতক্ষণ দাঁড়াই থেকে তারপরে ও নামছে ওখান থেকে। এরপর থেকে আর ওর কোনো সমস্যা হয়নি কখন। থ্যাংক ইউ। আমরা হ্যালো লিসনার, আমি ফাহিম, ঢাকা সিটি কলেজ থেকে। আমার সেকেন্ড যে ইভেন্ট আমি শেয়ার করব সেটা হচ্ছে 1986 সালের আমার এক মামার, আমার আম্মু চাচাতো ভাই। তখন আমার আম্মুর বিয়ের 4 কি 5 দিন পরে ঘটনা, আমার নানুর বাড়িতেই। তো আমার নানুর বাড়িতে বলে রাখি, আমার নানুর বাড়িতে পথে যাওয়ার আগে আমার নানুর বাড়ির পথে প্রায় 4টা কবরস্থান আছে। তার মধ্যে ফার্স্ট যে কবরস্থানটা পড়ে চৌরাস্তার মুখে, ওই কবরস্থানটা কথিত আছে যে মানুষ ওটা নিজে তৈরি করে নেই, মানুষের কেউ কবর দেওয়া হয়েছে এমন না। একদিন ভোরে সকালে মানুষ এটাকে আবিষ্কার করে যে কবরের মতো উঁচু করে মাটি তোলা। আচ্ছা, হ্যাঁ, তখন মানে ওখানে কেউ মারা গেছে বা তারপরে কবর দেওয়া হয়েছে এমন কোনো মানুষের কিছুই করে নেই, অটোমেটিক কবরের মতো একদম রিসাইজ করে কবর যেভাবে দেওয়া হয় ইসলামের দৃষ্টিতে ঠিক সেভাবে মাটি। ওখানে কি কেউ কোনোদিন মানে এরকম খবর নিয়েছেন বা বলেছে কেউ যে কেউই ওইটা মানে ওই জিনিসটা কেউ মানে গ্রামের কেউ বানায়নি? বা হ্যাঁ, খবর নেওয়া হয়েছে অনেক, মানে আগন্তুক বাড়ি থেকে সেখানে করছে কিনা বা করছে কিনা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পরে সেটা ওখানে অবশ্য বাউন্ডারিটা এলাকার লোকজন পরে দেয়, কিন্তু ওখানে পরে যেটা দেখা যায় ভোর রাতে ওখানে আলো জ্বলটা দেখা যায়। ওই যে জায়গাটার কথা বলতেছি, আলো জ্বলটা দেখা যায় এবং সেখান থেকে সমবেত কণ্ঠে জিকিরের আওয়াজ শোনা যায়। আচ্ছা, তো এখন তো মানুষ সাহস করে তো কাছে যায় না, ভয় পায় না, ভয়ে কাছে যায় না। কিন্তু প্রায় সময় যখন এটা শুনে তখন মানুষ কনফার্ম হয় যে এখানে হয়তো মানুষের কিছু না, জিন জাতি কেউ এখানে এসে টিকিট করে অথবা ওদের কেউ এখানে দাফন করা হয়েছে। বুঝতে পেরেছি। তো যাই হোক, ওই দিন রাতে যে ঘটনা ঘটছে সেটা আমার সবাই মেহমান প্রায় চলে গেছে। তো আমার মামা হোস্টেল থাকতো, সোহাগ মামা এসএসসি ক্যান্ডিডেট ছিল তখন। তো রাতে খাবার দাবার নিয়ে উনি যাচ্ছেন হোস্টেলের দিকে, ওখানে যাচ্ছেন। তখন রাত 11টা কি 11:30 বাজবে। তো তখনকার 1986 সালে ঘটনা, তখনকার 11:30 মানে অনেক ভোর রাতের মতোই প্রায়। এবং তখনকার ওই এলাকাগুলো প্রায় ঝোপঝাড়ে ছিল, অতটা এখনকার মতো পরিষ্কার অমন ছিল না। আচ্ছা, তো পরে আমার যাচ্ছেন, আমার মামা একটা কথা বলে রাখি, মামা একটু বদমেজাজি এবং রাগী টাইপের ছিলেন এবং একটু উৎসুক মনা ছিলেন। যখন উনি ওই মাজারের পাশ দিয়ে যাচ্ছেন তখন উনি দেখতে পেলেন যে 10 থেকে 15 জন সাদা পাঞ্জাবি পরা মানুষ ওই মাজারের পশ্চিম পাশে মাজারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, তো উনি হঠাৎ করে স্ট্যাচু দাঁড়ালেন, দাঁড়িয়ে দেখলেন জিনিসটা কি, তার মধ্যে হঠাৎ একজনের সাথে তার চোখাচোখি হয়ে গেল। তো ওই লোকটা ওনাকে ইশারা দিয়ে বললো ওনার কাছে আসার জন্য। উনি ওনার কাছে গেলেন, কাছে যাওয়া ওনার হাতে একটা কথা বলে, ওনার হাতে একটা মিনি টর্চ লাইট ছিল, কেমন 2 পেন্সিল ব্যাটারি এক টর্চ লাইট, এগুলো আমরা আগে দেখতাম, সেই ধরনের টর্চ লাইট ছিল। তো উনি কাছে যাওয়া দেখার পরে ওনাকে মানে হাতে একটা জিনিস, উনি কিছু কথা না বলেই ওনার হাতে একটা জিনিস ধরে দিয়ে ওনাকে বললেন যে তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও, ওখানে যাওয়ার পরে জিনিসটা খুলে দেখো, এটা খুলো না এবং তোমার মঙ্গল হবে, তোমার ভালো হবে। কিন্তু উনি কি করলেন, ওই বললাম একটু মানে উচ্চকোনা টাইপের, উনি ওনার টর্চটা ওই লোকটার মুখে মেরে বললেন আপনি কে। উনি মানে যে লোকটা জিন নাকি যে সেটা জানি না, কিন্তু ওনাকে চড় বসিয়ে দিলেন মুখে। আচ্ছা, তো চড় বসিয়ে দেওয়ার পরে তো উনি ওখানে অজ্ঞান হন নাই, কিন্তু ওখানে মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন আর গঙ্গানো যেটা বলে তেমন করছিলেন, গড়াগড়ি খাচ্ছিলেন। আচ্ছা, তো চৌরাস্তার মুখের 2 প্রান্ত থেকে 2 লোক যাই হোক আওয়াজ শুনছে, ওনা এখন আসছে, আসার পরে দেখা যায় উনি, তোমার একটা ডাকনাম ছিল গনি ভাই বলে সবাই ডাকতো। তোমরা বলছে গনি ভাই এখানে কি করছে, এমন কেন জিজ্ঞেস করতেছে, বাবাকে উনি কিছুই বলতে পারতেছেন না, ওনার বাকশক্তি হারাই গেছে, কোনো কথাই মুখ দিয়ে বলতে পারতেছেন না এবং মুখ দিয়ে অবিরত ভাবে লালা যাচ্ছে।
আচ্ছা, মানে প্রচন্ড লাগা যাচ্ছে। তো ওনারা ভয় পেয়ে গেছে, ওনাকে নিয়ে বাড়িতে নিয়ে গেল, আমার নানুর বাড়িতে নিয়ে গেল। নিয়ে যে সবাই তো দেখলো, সবাই দেখে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু মামা তো কিছুই বলতে পারতেছেন না। ওনার ভাই, বড় ভাই ঢাকা ছিল, ওনাকে খবর দেওয়া হলো। বড় দিন ওনার ঢাকা থেকে আসলেন। তো আসার পরে যেটা হলো, উনি বারবার ওনার ভাইকে বোঝাতে চাইছেন কি একটা, কিন্তু কেউ বুঝতেছেন না, ওনার ভাইও বুঝতেছেন না, বাবা মামাও বুঝতেছেন না। আচ্ছা, পরে ওনাকে একটা ইশারা করা হলো ওনাকে হাতে মানে কোনো কলম বা কাগজ দেওয়ার জন্য, উনি লিখে দেবেন কিছু। পরে শখ মামার সামনে দেওয়া হলো। মামা কি করলেন, যখনই লিখতে গেলেন কিছু একটা, ডান হাত দিয়ে ওনার ডান হাতটা প্যারালাইজড হয়ে যায়। আচ্ছা, মানে অবশ হয়ে যায়, অবশ হয়ে যায়, হাত দিয়ে কোনো কিছু করতে পারতেছে না, হাত অবশ হয়ে, ডান হাত অবশ হয়ে যায়। পরে অনেক কষ্টে পরে বুঝাতে পারছে বাবু মামাকে যে ওনাকে সিলেট শাহজালাল মাজারে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, পরে মামা, বড় মামা, বাবু মামা ওনাকে নিয়ে যাওয়া হলো। পরের দিন আরো লোকজনকে গেল। আশ্চর্য ব্যাপার যেটা, সেটা হচ্ছে শাহজালাল মাজারে যখন মেইন গেট দিয়ে ঢুকার সময় কোনো তদবির কিছু ছাড়াই, কারোর সাথে দেখা